আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে এবছরের ভেতরেই দেশে আসছেন, উনাকে আপনি গুলি মেরে দিলে উনি ফিরবেন। শি উড লাইক টু ডাই ইন বাংলাদেশ। সে বিষয়ে কথা বলবো। আপনারা সকলে আজকে সারাদিন দেখেছেন, বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন, এনডিটিভিতে আমাদের নেত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকারটি উনি ইমেইলের মাধ্যমে দিয়েছেন। এনডিটিভির একজন সাংবাদিক, উনি ইমেল করেছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের নেত্রী। তো সেখানে উনি যেটা বলেছেন সেটা বলেছেন সরাসরি ভাবে যে আমি এবছরই আমার দেশে ফিরব। তিনি, আমাদের নেত্রী আরো বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের শক্তির প্রতীক। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা দেশের স্বাধীনতা চেতনার উপর হামলার শামিল। 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করে। এই সময় দেশের বিভিন্ন স্থানে দলের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়। এরপর ওনারদের যে প্রশ্ন, একটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা ছিল যে আপনি বহুবার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন, আপনার সমর্থকরাও বলেছেন এই বছরের মধ্যেই আপনার প্রত্যাবর্তন সম্ভব, কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? সেই জায়গায় আমাদের নেত্রী যা বলেছেন তা একটু আপনাদের পড়ে শোনাই, হুবাহু বাংলা। আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রে ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য গভীরভাবে সম্পর্কিত। আমি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করি না। আমি রাজনীতির লক্ষ্য বাংলাদেশের মানুষের কল্যাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটি আমি ন্যায় বিচারের প্রতিফলন বলে মনে করি না। এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা হয়েছে। অতীতে এমন চেষ্টা হয়েছে, কিন্তু সফল হয়নি, নেত্রী বলছেন। এরপর আরো যা বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা মা ভাই বোন প্রায় সকলকে হারিয়েছি। 21শে আগস্ট আমাকে হত্যা করার উদ্দেশ্যে গ্যানেড হামলা চালানো হয়েছিল। আমার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই আমি সেই সব অতিক্রম করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে আমি 5বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি, দেশের উন্নয়নের জন্য কাজ করেছি। আমার জীবনের প্রায় পুরোটাই বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ, গণতান্ত্রিক আন্দোলন, দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা, সব ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরই আমার দেশে ফিরব। এই ছিল ওনার মূল চুম্বক অংশ। এটা হচ্ছে যে মূল চুম্বক অংশ, যে নেত্রী যা বলেছেন। এরপর আরো অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু উনি উত্তর দিয়েছেন, কিন্তু দেশে ফেরার ব্যাপারে এটা ছিল মূল। তার আপনারা তো প্রশ্ন করতে হয় কেন আমি বললাম যে 16ই ডিসেম্বর, কারণ হচ্ছে যে নেত্রী আজ থেকে প্রায় 1.5 মাস আগে বলেছিলেন যে আমি দেশে ফিরছি। তখন অনেকে আলোচনা করছিলেন, অনেকে বলছিলেন কবে ফিরবেন, এটা কি তারিখকার সেই ঈদের পরে ফেরা এইসব কিনা। সে সবগুলোকে চপেটাঘাত করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি বলে দিয়েছেন 6 মাস, 6 মাসের ভিতরে ডিসেম্বর। তখন বলেছেন 6 মাস, ডিসেম্বর, তার মানে দেখেন এখন ডিসেম্বর হলে আমাদের হাতে আছে আর 6 মাস, 6 মাসের ভেতরেই ফিরছেন। তবে ডিসেম্বরের ভেতরে ফিরছেন, উনি কিন্তু এটা বলেন যে কোন মাসে। এটা এমনও হতে পারে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে কোনো সময়। কবে, কখন, কোন দিন ফিরবেন এটা হয়তো আমরা 1 মাস 1.5 মাস আগে হয়তো না জানলেও 2 4 5 দিন আগে জানবো যে উনি ফিরবেন। এবং আপনারা সকলেই জানেন যে নেত্রী এখন পর্যন্ত যা বলেছেন তাই করেছেন, কারণ ওনার কাছে মৃত্যু ভয় নেই। উনি জানে যে মৃত্যু আসবে। এতবার হামলা করার পরও যেহেতু ওনাকে মারতে পারেনি, তো এটা একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যখন কাউকে বাঁচায় রাখতে চায়, তখন পৃথিবীর কোনো শক্তি আপনার হত্যা করতে পারে না। আল্লাহ না চাইলে তো আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যখন বলি না যে খোদাই যদি না চায় গাছের একটা পাতাও নড়ে না। খোদাই চায় না, তো আপনারা নেত্রীকে মারবেন কিভাবে? ওনাকে বাঁচিয়ে রেখেছেন কোনো না কোনো একটা কাজের জন্য, এবং সেটা বাঙালি জাতির ভালোর জন্য ওনাকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন, এবং এটাই বিশ্বাস রাখেন।
নেত্রী ফিরবেন, ডিসেম্বরের ভেতরে ফিরবেন বলেছেন, তো উনি ফিরবেনই। এখন কিভাবে ফিরবেন? অনেকে বলছেন যে এয়ারপোর্ট দিয়ে ফিরবেন। তো এয়ারপোর্ট দিয়ে ফিরলে, যেটা পাবলিক আলোচনা করছে, যে এয়ারপোর্ট দিয়ে ফিরলে এয়ারপোর্টের ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, হয়তো তার আশপাশে 8-10 কিলোমিটার ঘেরাও করে দিতে পারে আর্মি সেনাবাহিনী, ওখান থেকে হয়তো ওনাকে তুলে নিয়ে গৃহবন্দী করতে পারেন, এসব বলছেন। আবার আমি এক জায়গায় বললাম যে এমনও তো হইতে পারে যে বজরঙ্গি ভাই, একটা ছবি ছিল না হিন্দি, ওই যে পাকিস্তানি একটা ছোট্ট মেয়েকে, বোবা মেয়েকে দিয়ে আসতে গেল, পাকিস্তান আসতে দিবে না, পরে সেখানে বর্ডার ভাঙিয়া দুই দেশের লোক বজরঙ্গি ভাইকে নিয়ে আসলো ইন্ডিয়াতে, পাবলিক। সেরকম ঘটনা তো করতে পারে, রাজশাহী দিয়েও ঢুকতে পারে। সেই বর্ডার হাইটা ঢুকবেন, লক্ষ লক্ষ মানুষ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাবে। আবার এমনও হতে পারে যে উনি আসছেন বলার পর 2 থেকে 2.5 ঘন্টা, কারণ দিল্লি থেকে ঢাকায় আসতে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টার ভিতরে ঢাকা শহর সয়লাভ করে দিতে কি, ঢাকা নারায়ণগঞ্জ আশপাশের জেলার লোকজনই যখন রওনা হবে তখন এমনিই আগুন হয়ে যাবে। এবং উনি আসবেন কিন্তু জনগণের বলে, সেনাবাহিনী পুলিশের বলে না, উনি আসবেন জনগণের বলে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তৃণমূলের নেতাকর্মীর বলে, আম জনসাধারণের বলে। আর সেই দিনে বাঁধ ভাঙা জোয়ার কেউ ঠেকাইতে পারবে না। আপনি অলরেডি দেখতেছেন যে উনি যখন থেকে বলছেন যে আমি দেশে ফিরবো যে কোনো মুহূর্তে, তখন থেকে প্রতিদিন মিছিলের গতি বাড়ছে। আর আজকে এনডিটিভির এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে রাতের আধারাও মিছিল হচ্ছে। কাল থেকে কি হবে আপনাদের সামনে, এই ভিডিওটা যখন যাবে তখন থেকে কত জায়গায় কত রকম মিছিল হবে তা কি বুঝতে পারছেন? এবং আমাদের এই মিছিল ঠেকানোর জন্য এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা জানেন যে এই যে 23শে জুন আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল করতে যেয়ে 7 জন যুবক তুরাগ নদীতে প্রাণ হারালো। গতকালকে সারাদিনে 9 জন নোয়াখালীতে মার্ডার হইল। সব মিলে সারা বাংলাদেশে গত এক সপ্তাহে 275 জন লোককে হত্যা করা হয়েছে। এটা কিন্তু একরকম ক্লিন হার্ট চলছে। এরা বলছে না ক্লিন হার্ট, কিন্তু আর্মি, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই এরা মিলেই ক্লিন হার্ট করছে। আর সব বাইচা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে। সাবধানে থাকেন, তবে মনোবল হারাইয়েন না। নেত্রী আসবে বলছে ডিসেম্বরের ভিতরে, এটা শিওর থাকে। 16ই ডিসেম্বর এই জন্যই বলছি যে অনেকে বলছেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে হয়তো নেত্রী ফিরতে পারেন, হইতে পারে 16ই ডিসেম্বরও ফিরতে পারেন, একদম এক্সাক্ট 16ই ডিসেম্বর হয়তো বিজয় দিবসের দিন ফিরতে পারেন, বা 15ই ডিসেম্বরে রাতের বেলাও ফিরতে পারেন, যে 16ই ডিসেম্বর সরোয়ার্দী উদ্যানে বিজয় দিবস পালিত হবে, তেমনও হতে পারে না, এর তো কোনো বিকল্প নেই। তবে যে কোনো দিন ফিরবেন, নেত্রী যখন একবার বলে দিয়েছেন ফিরবে, সুতরাং কোমর বাঁধন। প্রচুর মাইর খেয়েছি, খাইতে খাইতে দেওয়ালের পিঠ ঠেয়ে গেছে, ঘর বাড়ি ভাঙা চুরা কারো কিছু রাখে নাই, মামলা মোকদ্দমা তো সবার নামেই আছে। আর কত, সহ্যের শেষ হয়ে গেছে। এবার ফেরার পালা, এবার ঘুরে দাঁড়ানোর পালা, এবার প্রতিঘাত করার পালা। সুতরাং নেত্রী ফিরছে, এটাই শিওর, এটাই শেষ। হয় এবার আমরা বাঁচবো, আর না হয় পুরো বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে, দুইটার একটা হবে। সুতরাং বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? শেখ হাসিনার সৈনিকেরা। কিন্তু এই যে বিএনপির যে আপামর জনগণ থেকে যে সমর্থক গোষ্ঠী আছে, তাদের অর্থনৈতিক জীবনে দুর্দশা নাই, যেটা তো শেখ হাসিনা ছাড়া কেউ আসলে আপনার দূর করতে পারবে না। সুতরাং এত কোটি মানুষের, অন্তত বাংলাদেশের মানুষ যদি আজকে 18 কোটি ধরি, সেই 16 কোটি মানুষের স্বপ্ন একটি শান্তিপূর্ণ, স্বাভাবিক, ভবিষ্যৎমুখী, সমৃদ্ধ বাংলাদেশ। সেই স্বপ্নটা কি মিথ্যা? সেই স্বপ্ন যদি মিথ্যা হয়, তাহলে শেখ হাসিনার আশাটাও মিথ্যা হিসাবে আপনি কল্পনা করতে পারেন। আর সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করার কথা বলেন, সেই স্বপ্ন যদি সত্য বলেন, এবং আপনারা যদি বিশ্বাস করেন যে একটা জাতির স্বপ্ন সত্য হয়, তাহলে শেখ হাসিনার এই যে বাংলাদেশে আসার ঘোষণা, সেটাও কিন্তু সত্য। এবং তার জন্য তিনি আন্তর্জাতিক কূটনীতিতে যথেষ্ট কাজ করছেন, এবং তার ফল আপনারা কিন্তু এই বছরের শেষ নাগাদই দেখতে পাবেন। বন্ধুরা, আজ 28শে জুন ভারতের এনডিটিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, লিখিত সাক্ষাৎকার। সেখানে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন তিনি এই বছরই বাংলাদেশে ফিরবেন। গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারটি আমি ইতিমধ্যে বাংলা তর্জমা করে সেটা রেকর্ড আমার ইউটিউবে প্রকাশ করেছি, আপনারা নিশ্চয়ই অনেকে সেটা শুনেছেন। কিন্তু এই ভাষণ থেকে আমরা কি পাঠ করলাম? প্রধানমন্ত্রী যে বলছেন তিনি দেশে ফিরবেন, তার বাস্তবতা কতটুকু, প্রয়োজনীয়তা কতটুকু,
এবং একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রামটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বারবার বলছেন তিনি দেশে আসবেন, এটাকে আমরা কতটা গুরুত্ব দিব? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অতীতে এমন কোনো কথা বলেছেন যেটা তিনি করেননি? সেই পদ্মা সেতুর কথা স্মরণ করুন না কেন? মনে আছে আপনাদের, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন সাথে নিয়ে ষড়যন্ত্র করে ইউনূস যখন পদ্মা সেতুর নির্মাণ থেকে বিশ্ব ব্যাংকে সরিয়ে নিল, তখন বাংলাদেশের বড় বড় অর্থনীতিবিদ নামে পরিচিত দুর্বৃত্তরা, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য, আকবর আলী খান, সাথে ডেইলি স্টার, প্রথম আলো, এরা একের পর এক প্রচারণা চালাচ্ছিল যে পদ্মা সেতু একটা অবাস্তব কল্পনা যদি সাথে বিশ্ব ব্যাংক না থাকে। সেই অবস্থায় বাংলাদেশের একটি মাত্র মানুষ সাহস করে ঘুরে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন না আমি পদ্মা সেতু করব, বিশ্ব ব্যাংক ছাড়াই করব, নিজের অর্থায়নে করব। কে দাঁড়িয়েছিলেন? শেখ হাসিনা। এবং আমরা কিন্তু বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করিনি। এটাকে আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা বলছেন কিন্তু তিনি করতে পারবেন না, যত সদিচ্ছাই থাকুক। পরবর্তীতে আপনারা দেখেছেন সকল গুজব, সকল জল্পনা কল্পনাকে ভেদ করে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে ছেড়েছেন। এটা তো শুধু একটা বিষয় না, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক উন্নয়ন সেগুলোর বিরুদ্ধে কিন্তু অনেকেই অনেক ধরনের আপনার নিরুৎসাহিত করেছিল, শেখ হাসিনা সেগুলো করে ছেড়েছেন। শেখ হাসিনাকে যারা চেনেন তারা জানেন যে শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন। কিন্তু এই যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এইটার পেছনে বাস্তবতা কতটুকু, মানুষের অবস্থাটা কি, সেটা একটু দেখুন। এই যে 2024-এর জঙ্গি উত্থান হয়ে গেল, এই উত্থানের যারা সরাসরি বেনিফিশিয়ারি, ধরেন আত্মঘাতী চরমপন্থী হাসনাত নাহিদ, কিংবা জামাতের শফিক, কিংবা এমনকি বিএনপি, যেহেতু তারা এই চরমপন্থা উত্থাপনের সরাসরি সবচেয়ে বড় লাভবান, কারণ তারা সরকার গঠন করেছে, রাজনৈতিক ক্ষমতায় এসেছে। এই মানুষগুলো বাদ দিলে বা এই শক্তিগুলোকে বাদ দিলে আপনি অন্য একজন মানুষকে জিজ্ঞেস করেন তো, যারা 2024-এর জঙ্গি উত্থানে জড়িত হয়েছিল, যারা সেখানে আপনার গিয়েছিল, তাদের একটা মানুষ কি আজ পর্যন্ত বলেছে যে এই জঙ্গি উত্থানের ফলে তারা ভালো একটা কিছু পেয়েছে? আপনি নুরুল কবিরকে জিজ্ঞেস করুন তো, নুরুল কবিরের তো প্রচুর ইন্টারভিউ আমরা তৃতীয় মাত্রা ইত্যাদিতে দেখি। সে তো এই 24-এর জঙ্গি উত্থানে যারা সবচেয়ে বড় সহযোগী হয়েছে তাদের মধ্যে অন্তত সবচেয়ে শোভন বুদ্ধিজীবী। সে কি বলে? সে কি একবারও কি আশাপ্রদ কিছু বলেছে এর মধ্যে? দেখবেন তার কণ্ঠে ব্যাপক হতাশা, যে কি চেয়েছিলাম কি হয়ে গেল। তারপরে আপনি যদি আরো কিছু বিখ্যাত সাংবাদিককে নেন, ধরেন আনিস আলমগীর তো সোৎসাহে 24-এর এই জঙ্গি উত্থানের যে আন্দোলন সেটাতে আপনার সামিল হয়েছিলেন। তিনি কি বলছেন এখন? তিনি বলছেন যে আমি প্রতারিত হয়েছি, ইউনূস আমাকে প্রতারিত করেছে, সেই চরমপন্থীরা আমাকে প্রতারিত করেছে। আমাদের বিখ্যাত সাংবাদিক পান্না, মঞ্জুরুল আলম খান পান্না, তার কথা শুনুন। কিংবা এমনকি যারা আরো ডিউবিয়াস ক্যারেক্টার, যেমন মাসুদ কামাল, আরো ডিউবিয়াস ক্যারেক্টার আছে অনেকগুলো, এদের কাছে শুনুন তো 2024-এর জঙ্গি উত্থানের ব্যাপারে এদের কণ্ঠে হতাশাটা দেখুন। আপনাদের কি মনে হয় যদি ইউনূস বা সেই চরমপন্থীরা দেশ শাসনে কিংবা টিকে থাকার সংগ্রামে ন্যূনতম সাফল্য দেখাতে পারলে, এই ধরনের একটা লোককেও কি আপনি বলতে শুনতেন যে তারা ভুল করেছে, যে এটা ব্যর্থ হয়েছে? না, আপনি কিন্তু শুনতেন না। এখন আমাদের বন্ধু তারা সবাই, কিন্তু এরা সবাই কিন্তু ইউনূসের সহযোগী হতেন এবং সেই দিকেই থাকতেন। সেই অবস্থাটা কি হয়েছে? হয়নি। কারণটা কি জানেন? কারণ হলো যে, প্রথম কথা হলো যে এই যে চরমপন্থা উত্থানের সময় আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম, অনেকে বুঝতে পারেনি। এই বুঝতে না পারাটাও কিন্তু একটা বাংলাদেশের রাজনৈতিক সচেতনতার ব্যাপারে একটা ব্যাপক দুর্বলতা, সেই প্রশ্ন আজকে আনছি না। কিন্তু এই যে লোকগুলো দেখলো যে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার কারণটা কি? মূল কারণটা হলো যে আপনার ষড়যন্ত্র করে সভ্যতার বিরুদ্ধে গিয়ে, ইতিহাসের বিরুদ্ধে গিয়ে একটা রাষ্ট্র দখল করে সেই রাষ্ট্রটাকে আপনার কুক্ষিগত করা যায় না, যেটা জঙ্গিরা চেয়েছিল, যারা শফিকরা যেটা চেয়েছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে গিয়ে বাংলাদেশকে তারা একটা চরমপন্থী রাষ্ট্রে পরিণত করবে। বিএনপি কি চেয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আজকে বিএনপি শাসনের ফলে বাংলাদেশে যেই অভিশাপ 2024-এর 5ই আগস্ট নেমে এসেছিল কিংবা জুলাইতে নেমে এসেছিল, সেটা কি কোনো ধরনের আপনার উপশম হয়েছে? খুন খারাপি কমেছে? আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে? অর্থনীতির ক্ষেত্রে কি কোনো আপনার সুসংবাদ আছে?
আমাদের যে তরুণ সমাজের যে ভবিষ্যৎ ইউনুস এবং জঙ্গিরা নষ্ট করে দিয়ে গেল, সেখানে কি তারেক রহমান কোনো আশাবাদ জাগ্রত করতে পেরেছিলেন? যেই সব দেশ বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন ধরনের ভ্রমণের আপনার ক্ষেত্র সংকোচন করেছে, সেখানে কি কোথাও এতটুকু প্রসারিত হয়েছে? শেষ পর্যন্ত এই যে তারেক রহমান সাহেব মালয়েশিয়া গেলেন, সেখানে কি তিনি আমাদের শ্রমিকদের জন্য বাজার উন্মুক্ত করতে পেরেছেন, পুনরায় খুলতে পেরেছেন? চীন থেকে তিনি কোনো আপনার রিকগনাইজেবল, চেনা যায়, দেখা যায়, হিসাব করা যায় এমন কোনো সহযোগিতা পেয়েছেন যেটাতে তারেক রহমানের সরকার একটু অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদেরকে একটু কম শঙ্কিত মনে করতে পারে? আমরা কিন্তু দেখেছি কোনোটাই হয়নি। এই অবস্থায় বাংলাদেশের মানুষ কি মনে করছে শেখ হাসিনার এই আগমনকে নিয়ে? চিন্তা করুন তো। তার এগুলো তো বাদ দিলাম, তারপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনারা দেখছেন না কিভাবে বাংলাদেশে চরমপন্থার উত্থান হয়েছে, কিভাবে রাস্তায় রাস্তায় এখন জঙ্গিদের পতাকা উঠছে, হ্যাঁ, চালাকি করে কলেমা লিখে সেই পতাকা তারা রাস্তায় রাস্তায় টাঙ্গিয়ে দিচ্ছে। এই অবস্থাটা তো আমরা জঙ্গিদের চরমপন্থার উত্থান যেটা হচ্ছিল জুলাইতে 2024-এ তখনই দেখছিলাম। নুরুল কবিররা হয়তো দেখে নাই, মাহফুজ আনাম হয়তো দেখে নাই, মতিউর রহমান হয়তো দেখে নাই, কিন্তু দেখেন আজকে যে চরমপন্থীরা ধীরে ধীরে বাংলাদেশ দখল করে নিচ্ছে এবং যেটার সাথে সংগ্রাম করে তারেক রহমানের টিকে থাকার কোনো সম্ভাবনা নাই। আমরা এমনকি 2001 থেকে 6 সালেও দেখেছি যে তারেক রহমান এইসব চরমপন্থীদের একদিক থেকে তো উনি এদের প্রশ্রয় দেন, আরেক দিক থেকে উনি চাইলেও তাদেরকে উনি দমন করতে পারেন না, এবং দমন করতে গেলে তারা যেইভাবে তারেক রহমানের উপর খেপবে সেইখান থেকে কিন্তু তারেক রহমানের জীবনহানিরও কিন্তু আশঙ্কা আছে, আমি এটা আগাম বলে রাখলাম। এবং যেই নুরুল কবির, মতি, মাহফুজ এরা চরমপন্থা উত্থানে সরাসরি আপনার সহযোগী হয়েছে, এমনকি সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, এগুলো প্রত্যেকটা লোককে প্রকাশ্য দিবালোকে আপনার চরমপন্থীরা যারা আজকে কলেমার পতাকা উত্তোলন করছে এরা যদি ভালোভাবে গেড়ে বসতে পারে প্রত্যেকটা লোককে কিন্তু আপনার চৌরাস্তার মাঝখানে এনে কিন্তু জবাই করবে। কারণ এই লোকগুলো প্রত্যেকে নাস্তিক অথবা সমাজে এমন কিছু করেছে যেটাকে তারা মনে করে যে ওই চরমপন্থীদের যেসব ধর্মীয় বিষয় টিষয় সেগুলোতে তারা চরম ব্যত্যয় ঘটিয়েছে। দেখেন যারা সবচেয়ে বেশি এগুলোতে উৎসাহিত হয়েছে সেই লোকগুলার জীবন কিন্তু, এই লোকগুলো কত বছর বেঁচে থাকবে, আজকে কালকে কেউ মরে যেতে পারে, সবই বয়স্ক, সেগুলো মানি, কিন্তু এদের জীবন কিন্তু সবচেয়ে বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই চরমপন্থীদের সাথে যাওয়ার কারণে। পাশাপাশি দেখেন আন্তর্জাতিক ক্ষেত্র কি মনে করবে? মার্কিন যুক্তরাষ্ট্র তো নিজেকে চরম আপনার হতাশ মনে করবে। মার্কিন যুক্তরাষ্ট্র 2024-এ চরমপন্থার উত্থানে সহযোগী হয়েছিল, এখন তারা নিজেদেরকে প্রতারিত ছাড়া কি ভাবে, যেভাবে কলেমার পতাকা নিয়ে জঙ্গিরা বাংলাদেশ ছেয়ে ফেলছে। এই অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার জন্য একটা অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সবাই বুঝতে পারছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে একটা স্থায়ী স্থিতিশীল গণতান্ত্রিক সরকার আর কেউ দিতে পারবে না। এই অবস্থায় শেখ হাসিনা যে বাংলাদেশে আসার কথা বলছেন সেটা আমি তো মনে করি অত্যন্ত বাস্তব ভিত্তিক, এবং শেখ হাসিনার সৈনিকরা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে তাকে গ্রহণ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে আপনার সফল না হওয়া পর্যন্ত তারা সবাই কিন্তু জীবন দিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। তারা তাদের আঙ্গুলের উপর দাঁড়িয়ে প্রতীক্ষা করছে কখন জননেত্রী আসবেন, কখন জননেত্রী আসবেন। তার প্রেক্ষাপটে শেখ হাসিনা কিন্তু এই সাক্ষাৎকারটা দিলেন এবং তিনি বাংলাদেশের সমূহ বিপদগুলি, গণতন্ত্রহীনতা, সংখ্যালঘু নির্যাতন সবকিছু সংক্ষেপে কিন্তু এই সাক্ষাৎকারে বলেছেন। আর দ্বিতীয় যে জিনিসটা আপনাদের দেখতে বলবো সেটা হলো যে শেখ হাসিনার সংগ্রাম, যেটা কিছু কিছু কথা এই সাক্ষাৎকারে উঠে এসেছে। দেখেন শেখ হাসিনাকে বাংলাদেশ যেভাবে অপমান করেছে এই চরমপন্থীরা, সেটা তো শেখ হাসিনা ডিজার্ভ করেন না। বাংলাদেশে আপনার তিনি যে 16 বছর সরকার চালিয়েছেন সেখানে তিনি 7% গড়ে কোভিড সহ 7% জিডিপির প্রবৃদ্ধি দান করেছিলেন এই দেশের মানুষকে। আজকে সেটা 3.5% হয়ে গেছে তারেক রহমান এবং ইউনূসের আমলে। তিনি মানুষকে কত ধরনের সহায়তা করেছিলেন, 42 লক্ষ মানুষকে তিনি কিন্তু বাড়ি দিয়েছিলেন, এরা ছিল গৃহহীন মানুষ, এটাও তিনি এই সাক্ষাৎকারে বলেছেন। এবং তার জীবনের যে সংগ্রাম সেটা একটু উঠে এসেছে। দেখেন শেখ হাসিনাকে আমরা যদি দেখি 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আগে শেখ হাসিনা তার ছোট বোনকে নিয়ে স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার কর্মসূত্রে বিদেশে চলে যান।